আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এটা হলো সকালবেলা আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে দেখুন আমার ঘরে কাপড়ের পাহাড় পরিমাণ জমে গিয়েছে। 3-4 দিন কাপড়, মানে 3 দিন যাবত যা ওয়াশ করেছি। তো আমার শরীরটা বেশি ভালো না, হঠাৎ করে ঠান্ডা লেগেছে। আর এত কাজ, সব কাজ কভার করে কাপড়টা ভাঁজ করতে কেন জানি বিরক্তি লাগছে। তো কাপড়গুলো আমি জমিয়েই রেখেছি। তো মনে করলাম এটা এক্সট্রার কাজ, যে কোনো এক সময় নিরিবিলি বসে ভাঁজ করে নেব। তো অন্যান্য কাজ ম্যানেজ করার টাইমে আমি এটা ভাঁজ করতে পারি নাই। তো এখন আমি আজকের প্রথম কাজ হলো কাপড়গুলো ভাঁজ করে উঠাবো। তো এখন আমি কাপড়গুলো সব ভাঁজ করে কমপ্লিট করে নিব। আসলে আমাদের সংসারে নানান রকম কাজ থাকে, আর বিশেষ করে বাচ্চারা স্কুলে থাকে, সকাল বিকাল আনা নেওয়া করা লাগে। আর মাসের প্রথম হলে তো আমাদের বাজার সদাই অনেক কিছুই করা লাগে। তো এগুলো মানে সব গুছিয়ে করার পরে কিছুদিন পরে আস্তে আস্তে এগুলো একটু রিল্যাক্স হওয়া যায়। আর বাচ্চাদের ঘর সবসময় অনেক সুন্দর করে গোছগাছ বা টিপটাপ করে রাখি, তারপরেও মানে এই গুছাই এই দেখো এলোমেলো করে। তারপরে যাক, কাপড় চোপড় এলোমেলো থাকলে আর বেশি খারাপ লাগে। আর কাপড় তো একটা দুইটা না, কারণ বাচ্চারা ওদেরা স্কুলে যায় প্রতিদিন, মানে সপ্তাহে 5 দিন, 5 দিন 5 সেট তো প্রতিদিন নষ্ট হয়ই, যেটা স্কুল থেকে পরে আসে ওটা তো দিন পরতে পারে না। তা বাদে আরও অনেক অন্যান্য কাপড় লেগেই যায়। তো আমি ধীরে ধীরে সব কাপড়গুলো এই দেখুন ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমার কাপড় নাই, এখানে আমি বাদে আমার হাজব্যান্ড সহ বাকি 5 জনের কাপড়। তো দেখুন এখন এইগুলো বেশ রয়ে গিয়েছে। এখন আমার স্কুলে যাওয়ার টাইম হয়ে গিয়েছে। তো আমি এখন আবার স্কুলের জন্য বের হব, কারণ অনেক সময় যাবত আমি এগুলো ভাঁজ করে নিয়েছি। তো তড়িঘড়ি করে আমি আবার চলে যাব। তো আমি সকাল বলতে কি, আমি এটা করতে করতে অনেক সময় লেগেছে, মাঝখানে আবার অন্যান্য কাজও করেছি। তো এই দেখুন এখন হলো আমার আসলে অনেক বড় একটা মানে দুর্ঘটনাই বলা যায়। যে দুর্ঘটনা হলো এই যে আমার অ্যাকোরিয়ামের মাছগুলো মারা গেছে। অনেকগুলোই মাছ ছিল। তো ধীরে ধীরে মানে সেদিনও 2টা মারা গেল। আসলে মনটা খুবই খারাপ লাগে যে মাছগুলো সকাল বিকাল এত কষ্ট করি। আর এই দেখুন এখানে একটা ময়লার ডাস্টবিন আছে, এটাই প্রতিদিন ভোরে ভোরে ময়লা ফেলতে হয়, সে আর কিছুই না। এখন আমি নতুন চেঞ্জ করে দিলাম একটা প্যাকেট, শুধু হলো মানে টিস্যু আর কাগজ। আর দেখুন আমার ওয়ালগুলোর কি অবস্থা, সবগুলো এইখানে অনেক দাগ ছিল। ওদের বাবা এটা মেডিসিন দিয়ে উঠিয়েছে, আমিও মাঝে মধ্যে উঠাই, কিন্তু আসলে আমি অত সময় দিতে পারি না। আর এই সাইডে দেখুন পেন্সিলের দাগ হলে তো ওঠে, কলমের দাগ। এই বাসায় আমরা উঠেছি প্রায় 6 বছর মতো, 6 বছর চলে, 5.5 বছর মতো। এর ভিতরে 3-4 বার রং করেছে ওদের বাবা, মানে যেখানে যেখানে দাগ দেই। তো কি আর করব বলুন, করার আর কিছু নাই। তো এখন আমি যে কালকে বাজার করে নিয়ে এসেছিলাম সেই শাকগুলো আমি একটু বেছে নিব। তো এখন আমি এই যে লিডেল থেকে আমি ক্যাটালগ নিয়ে এসেছিলাম, যে বইগুলা কবে কোন দিন কি আসবে না আসবে সেই বই। তো আমি দেখছিলাম যে আসলে বইটা নিয়ে আসলাম কি দিয়ে কী আসবে, তা তো আর দেখলাম না। অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় অনেক জিনিস খুব কম প্রাইজেই পাওয়া যায়, যেটা তুলনামূলকভাবে অন্য মার্কেটে অনেক দাম বেশি থাকে, তার থেকে মানে অনেক কম রেটেই পাওয়া যায়। আর যেহেতু আমরা সবসময় লিডেল থেকে বেশি বাজার করা হয়, যেহেতু আমার বাসার কাছেই লিডেলটা, লিডেলের জিনিসপত্রও ভালো, মানও ভালো অনেক। তো যারা ইউরোপে থাকেন তারা তো লিডেল চিনেন, একটা সুপার মার্কেট। তো এখন আমি নিয়ে এসেছিলাম পাটের শাক। তো পাটের শাকগুলো বসে বসে বাছা শুরু করেছি কিচেনে। আসলে শাকগুলো আমার ডাইনিংয়ে বাছতে ভালো লাগে না, তো মানে ঠান্ডা লাগছে, সর্দি লাগছে, এই কারণে ভালো লাগছিল না, মাথাটাও একটু ব্যথা ব্যথা করছিল। হয়তো আমার কথা শুনলে আজকে বুঝবেন, মানে 2 দিন যাবত আমার কথাটা ভার ভার। তো আমি পাটের শাকগুলো ধীরে ধীরে সবগুলো বেছে নিব। তো পাটের শাকটা আমি রান্না করব, পুরো রেসিপিটাই আমি দিতে চেয়েছিলাম। তো আমার মেয়েটা এত বিরক্তি করছিল, তো পুরো রেসিপি আমি আর দিতে পারি নাই। তো আবার যদি কখনো নিয়ে আসি তাহলে আবার দেখাবো। তা আমি এখন মানে পাট শাকগুলো না, মানে অন্যবার তো আরও দাম থাকে,
8 ইউরো করে কিলো থাকে, যেটা বাংলাদেশে মানে শুনলে মানুষ হাসবে, তাহলে কেউ খাবেই না পাট শাক। তো যারা দেশের বাইরে থাকে তাদের কাছে তো সব কিছুর অনেক মূল্য থাকে, আমাদেরও তেমন। তো 6 ইউরো করে কিলো, মানে বাংলা টাকা 600 টাকা কিলো। তো আমি এক আটি নিয়ে এসেছি, যেহেতু রান্না করব ডালের সাথে, এই কারণে আমি এক আটি নিয়ে এসেছি। তো এখন আমি এই পাতাগুলো একটু কষি, বেশি ইয়েও না। এই শাকগুলো আমরা দেশে থাকতে খেতাম, মানে পাটের সময় উঠলে বছরে 2-3 বার বা 1-2 বার এমন খাওয়া হতো। ওই পাট শাক কুচি কুচি করে আস্ত আগে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে ভাজি করতো, সেটা হলো আমের আচারের সাথে খুবই মজা লাগতো। তো এখন এই যে বাচ্চারা স্কুল থেকে, আমি যেতে চেয়েছিলাম, পরে ভালো লাগলো না, মাথা ব্যথা করছিল। বড় ছেলেটাকে বললাম, ও নিয়ে আসলো। তো আমার ছোট ছেলে মেয়ে, মানে আমি না গেলে ওরা, মানে স্কুল থেকে যদি ওরা ওদের ভাইয়া বা ওদের বাবার সাথে আসে, আমারও দেখলে অস্থির হয়ে যায়। তা আমি ওদের জন্য নাস্তা রেডি করে দিয়েছি। ওদের বাবা কালকে ওদের জন্য KFC নিয়ে এসেছিল, তো পুরাটা খাওয়া হয়নি, কিছুটা রয়ে গিয়েছিল, সেটাই আমি গরম করে দিয়েছি। তো আমার ছোট দুইজনই এখন খাবে। তো আমি চিকেনটা গরম করে দিয়েছি, তাসকিন আর তাসফিয়া ওরা দুইজনই খাবে। তো আমার মেয়ে তো অনেক মহা খুশি, মানে দেখুন আর হাসি দেখলেই বোঝা যাচ্ছে। আমি আবার বলছি যে মানে আমারে একবার জড়াই ধরে অনেক আদর করে, মানে মনে হয় কত বছর দেখিনি এমন। আমি গেলে ওই জিনিসটা কম থাকে, ওদের যদি ওদের ভাইয়া বা বাবা নিয়ে আসে তখন ওদের অনুভূতি থাকে অন্যরকম। তা আমার তাসকিন দেখুন, আমি বলছি বাবা কেচাপটা খোলো, আমি এক হাত দিয়ে খুলতে পারি না। তো সে আবার মাশাল্লাহ খোলাখুলি কোনো কাজ করতে দিলে, কোনো কোনো মুটকি টুটকি খুলতে সে খুব ভালো পারে মাশাল্লাহ। এবার আর ছেলেটার মাথায় অনেক চুলগুলো লম্বা হয়ে গিয়েছে। তো ওদের বাবা টাইম পাচ্ছে না, ওদের বাবাই কাটিয়ে দেয়, কারণ আমার ঘরেই চুল কাটা মেশিনটা আছে। তো ওরা যেহেতু ছোট, তো ওদের চুলটা ওদের বাবাই কাটাই দেয়। আমার মেজো ছেলে আর বড় ছেলে, 3 ছেলেরই কাটাতো। তো এখন বড়টা বড় হয়ে গেছে, এখন আর পছন্দ হয় না, আর মানে বাবার সাথে একটু কি বলবো, একটু দূরত্ব থাকে, একটু ফ্রি কম। তো মেজরটা ছোটোটাই দুইজনকে কাটাই। আর চুল কাটারও তো এখন মানে প্রাইস বেড়ে গিয়েছে, আগে 3 ইউরো নিত, সেখানে 5 ইউরো, এখন 4 ইউরো 5 ইউরো, এখন 7 ইউরো করে হয়ে গিয়েছে, বাংলাদেশের 600-700 টাকা। তো আর সব থেকে বড় কথা হলো, ছেলেদের ঘর তো বাসায় মেশিন রাখতে হয়। তো মেশিন আমার বাসায় আছে, ওদের বাবাই সময় পাচ্ছে না। তো আমি আজকেই সকালে, মানে আজকে চুল কাটিয়ে দিয়েছি। আমি যখন ভয়েস ওভার করছি তখন কিন্তু চুল কাটানো হয়ে গিয়েছে। এটা গতকালকের শ্যুট করেছিলাম আমি। তো মানে কি বলবো, আসলে হঠাৎ করে গরমটা পড়ে গিয়েছে, একদম ফুল সামার এসে গিয়েছে। তো গরমের কারণে বাচ্চারা সারাদিন স্কুল করে, স্কুলেও গরম থাকে। তো আমার খুবই ইচ্ছা যে চুলটা কেটে নিবই। তো ওদের বাবার সাথে ওদের সাথে সময়ের মিল হচ্ছে না। সব থেকে বড় কথা, আমার বাচ্চারা স্কুল থেকে আসলে বেশি সময় জাগতে পারে না, অটোমেটিক ঘুমিয়ে যায়, সারাদিন দৌড়দৌড়ি হুড়োহুড়ি করে। আর এদিক থেকে তাসফিয়া, সে তার কত রকম অ্যাক্টিভিটি দেখুন, সে সার্কাসের মতো পা ছড়ায় এদিকে। তো বলছে এটা ত্রিভুজ, তো ত্রিভুজের দেশে বলে ত্রিয়াঙ্গুলো। তো এখন আমার দেখাচ্ছে, দেখো এটা হচ্ছে ত্রিয়াঙ্গুলো, পা ছড়াইয়ে দেখাচ্ছে। মানে মাশাল্লাহ এতই অ্যাক্টিভ আমার বাচ্চাটা, আর এত বোঝাই যাচ্ছে না ওর ভিতরে কোনো ক্লান্তি নেই। আর তাসকিন, সে হচ্ছে, আমি প্লেট দিয়েছি, তো প্লেট বাদ দিয়ে আগে টেবিলে রাখে, নিচে রাখে, এই করা শুরু করেছে। তা আমি বললাম বাবা তুমি ওখানে রেখে দাও। তো ওদের আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে হাত মুখ ধুয়ে দিয়ে আমি কিচেনে চলে এসেছি, রান্না করব। কারণ স্কুল থেকে আসলে ওদের ভারী খাবারটা দিয়ে দিই, তাহলে ওরা খুব শান্তভাবে থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ছোট মানুষ সারাদিন স্কুল করে, স্কুলে কী কতটুকু খায় জানি না, বিশেষ করে মেয়েটা তেমন খাই না। তো এই কারণে আমি ওদেরকে বাসায় আসলে সবসময় ভারী খাবারটা খাওয়াই দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি, ডালগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মানে এই ডালটা দিয়েই আমি পাট শাক রান্না করেছি। তো আমি আসলে ভিডিও করেছিলাম, সবটুকু করতে পারি নাই, মেয়েটা বিরক্তি করছিল।
তো আমি পাট শাক দিয়ে ডালটা রান্না করেছি, সেটাই এখন বাগার দিয়ে নিচ্ছি। আসলে আমি পুরো ভিডিওটার একটা রেসিপি দিয়ে দিতে চাইছিলাম, খুব মজার একটা রান্না। আমি রেসিপিটা আরেকজন থেকে শিখেছি, খুবই ভালো লাগে আমার কাছে। তো মুগ ডালটা আমরা নর্মাল যেমন ডাল রান্না করি ওইভাবে মুগ ডাল যখন রান্না হয়ে আসে, রান্না হয়ে আসার 5 মিনিট আগে আমি এই পাট শাকটা দিয়ে তো একদম মাখা করে, মাখা বলতে একদম শুকনো, এ পর্যায়ে আমি ওইটার ভিতরেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, রসুন আর হলো কাঁচামরিচ আর কি বলে একটু জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর লাস্টে আমি এই বাগার দিয়ে দিলাম। এই দেখুন একদম শুকনোই হবে এটা, কিন্তু শুকনো হলে মানে একদম শুকিয়ে যাবে, চচ্চড়ি যেটা বলে। এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি যেহেতু একটু কন্ট্রোলে আসি, তারপরেও মানে আজকে খাবো, করার কিছু নাই, কিন্তু ভাত বেশি খাবো না, ডালটাই খাবো বেশি। ভাত একটু খেতেও পারি, নাও পারি। তো খুবই মজা হয়েছে, খুবই সুস্বাদু। আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে না, আমার তো খুবই ভালো লাগে, আরও খুব বেশি খেতে চায় না, তো আমিই খাবো। আর বাংলাদেশের যে গোল গোল কাঁটাওয়ালা সবুজ বেগুন, ওই টাইপের যে বেগুনগুলো, কিন্তু এগুলো হচ্ছে লম্বা, কালারও আলাদা, একটু বেগুনি টাইপেরই কালার। ওই বেগুনগুলো আমি সিল্কা সহই রান্না করেছি। দেখুন এই বেগুনটার অন্যরকম একটা সেন্ট, মানে ওর ঘ্রাণটাই অন্যরকম, মনে হচ্ছে দেশের বেগুন খাচ্ছি। তো এই বেগুনটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি বেগুনটা খুব ভালোভাবে মশলা কষিয়ে বেগুনটা কষিয়ে নিয়ে এবার ওর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আসলে রেসিপি আর দিলাম না, কারণ প্রতিদিন আর রেসিপি দেখাতেও ভালো লাগে না, আর নর্মাল বেগুন রান্না সবাই পারেন, আর আমার সময়ও ছিল না, যেহেতু বাচ্চারা স্কুল থেকে এসেছে আর ওদের বাবার আমি অন্য একটা মানে আমার মেজো ছেলের স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছে, সেই কাজটার একটা গ্লুগান কেনা লাগবে, সেটা কিনে নিয়ে সেই কাজেই ব্যস্ত ওরা। আর এদিক থেকে আমি এবার কিচেনে, তো বারবার ওদের কাছে যাচ্ছি, একবার কিচেনে আসছি, এই করে মানে রান্না করতে গেলে আরও মানে ডিস্টার্ব, তো আর কি করা, যেহেতু সব দিকে খেয়াল রাখাই লাগে। তো এখন আমি বেগুনটা মাছগুলো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম, বলক এসে গেলে একটু জিরার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। আসলে জিরার গুঁড়ো দিব এখন বলে দিলাম ভুলে, কারণ জিরার গুঁড়োটা আসলে শেষ হয়ে গিয়েছে, জিরার গুঁড়োটা করতে হবে। তো আমি ওটাও করতে পারি না সময়ের অভাবে, তখন একটু রাতও হয়ে গিয়েছে, তো আমি বেশি রাত্রে আবার কোনো গ্রাইন্ডারের কাজ করি না, যেহেতু প্রতিবেশী যারা আছে যাতে কমপ্লেন না দেয়, কমপ্লেন কেউ দেয় না, তারপরেও আমি চেষ্টা করি আরও নিজেকে সতর্ক রাখার। তো আমার ভিডিওটি এতটুকুই, আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আজ এ পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।